আষাঢ় মাসের সন্ধ্যা। সকাল থেকেই আকাশের মুখ ভার, তবু এখনো বৃষ্টি নামেনি। কেবল মাঝে মাঝে কিছু তর্জন গর্জন করে চুপ হয়ে গেছে। তাই বিকেল 5টা বাজতে সারাদিনের হিসাব সুদে আসলে বুঝিয়ে দিতে যেন চারিদিক ঘোর কালো অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। তখন মুহুর্মুহ বজ্রপাতের সাথে পাল্লা দিয়ে দমকা হাওয়া বইছে। পেশায় তিনি স্থানীয় সরকারি স্কুলের ভূগোলের শিক্ষক। উত্তরপাড়ার এই 100 বছরের পুরনো পৈতৃক ভিটে ছেড়ে তিনি কোথাও নড়বেন না। একটু মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে এসো দেখিনি, তারপর সব বলছি। অমরবাবুর বরাবর চা খাওয়ার বাতিক আছে। আমি তো রোজই বিকেলে হাঁটি, আর এখন গিন্নিও 1 মাস হলো ছেলের নিউ টাউনের ফ্ল্যাটে আছে। আজ সুপ্রতিমের সাথে দেখা হয়ে এ কথা সে কথা হতে হতে কথা প্রসঙ্গে আমাদের সেই পুরনো আড্ডার কথা মনে পড়ে গেল। তারপর মনে হলো আজ বাদলা দিনে আড্ডাটা জমলে কিন্তু বেশ ভালোই হয়, তাই ওকে নিয়ে চলে এলাম। আশা করি আমাদের এই আচমকা উৎপাতে কিছু মাইন্ড করনি। আরে মাইন্ড করেছিলাম এতদিন তোমরা আসতে না বলে। এত কাছাকাছি আমরা থাকি, কিন্তু আর দেখা করা হয়ে ওঠে না। মনে পড়ে দিনের পর দিন এই ঘরেই বসে ঘন্টার পর ঘন্টা আমরা কত আড্ডা দিয়েছি। তারপর সবাই যেন কোথায় কোন দিকে চলে গেল। তোমারও তো ভালোই গল্পের স্টক, একটা ভূতের গল্প শোনাও দেখি। এই বাদলায় মোমবাতির আলোয় মুড়ি তেলে ভাজার সাথে ভূতের গল্পটা জমবে ভালো। আজ সকাল থেকেই অনেক পুরনো কথা মনে পড়ছিল। বোধই তো, আকাশে মেঘ জমলে একা মানুষের মনের কি অবস্থা হয়। তা বলছো যখন, নিজের জীবনেরই একটা ঘটনার কথা বলি, যাকে বলে গল্প হলেও সত্যি। তবে আমি কিন্তু সাহিত্যিক বা গল্পখান নই, তাই অত গুছিয়ে বলতে পারবো না। আরে বাপু, আমরা কেউই সাহিত্যিক লোক নই যে গল্প শুনে তার বিচার করতে বসবো। তুমি বলো না তোমার ঘটনা। সে তো 100 বার, আর তেমন হলে না হয় তুমি আগে বলো, তারপর আমরাও বলবো একটা করে গল্প। হে জীবনে অভিজ্ঞতা তো আর কম হলো না। অমরবাবু বলতে শুরু করলেন। তখন আমার ওই 10-11 বছর বয়স হবে, ওই 5-6-এ পড়ি আর কি। ভারী ডানপিটে ছেলে বলে বন্ধু মহলে পরিচিত ছিলাম। সেবার গ্রীষ্মের ছুটিতে মায়ের সাথে অনেক বছর পর মামাবাড়ি শান্তিপুরে গেছিলাম। শান্তিপুর বলতে ঠিক প্রপার শান্তিপুর নয়, শান্তিপুর স্টেশন থেকে আরও 12 কিলোমিটার ভেতরে সোনাডিহি বলে একটি গ্রাম আছে, সেখানে। মামার বাড়িতে তখন 2 অবিবাহিতা মামা ও এক বিধবা মাসি থাকতেন। দাদু দিদা তখন মারা গেছিলেন, তাই বাড়িতে আমার সমবয়সী কেউ না থাকায় দুদিনেই মন একেবারে হাঁপিয়ে উঠল। তার উপর সে সময় আমাদের এখানের ক্লাবে ফুটবল খেলা হতো, আর আমি ছোট থেকেই ফুটবলের ভীষণ ভক্ত। তাই বারবার মাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলতে লাগলাম, কিন্তু অনেক দিন পর মামা বাড়ি আসায় কিছুতেই ফিরতে রাজি হলেন না। তারপর এক প্রকার বাধ্য হয়ে স্থানীয় কিছু ছেলেদের সাথে বন্ধুত্ব করলাম। তো এইরকম সময় বৈশাখ মাসের এক বিকেলে হঠাৎ করে খুব জোর কাল বৈশাখী ঝড় উঠল। ঝড়ের পর মা ও মামা বাড়ির লোকেদের লুকিয়ে ওই স্থানীয় বন্ধুদের সাথে তলি হাতে আম কুড়োতে বেরোলাম। ওই গ্রামের শেষ প্রান্তে এক বিরাট ভাঙা ও পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল। এদিক ওদিকে আম কুড়িয়ে আমরা এক সময় ওই জমিদার বাড়ির সামনে এসে হাজির হলাম। জমিদার বাড়ির বাগানে বেশ কিছু ভালো জাতের আম গাছ ছিল। একে বাড়িতে কেউ থাকে না, তার ওপর বাড়ির পাঁচিলও ভাঙাচোরা। তাই জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছে আমি মহা আনন্দে ওই বাড়ির বাগানের দিকে পা বাড়ালাম। আমি যেই বাগানের ভেতর ঢুকতে যাব, এমন সময় মামা বাড়ির সামনে বাড়ির ছেলে শিলু আমাকে বাধা দিয়ে বলল, আরে আরে, কি করছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই বাড়িটা ভালো নয়। গ্রামের কেউ ওখানে দিনের বেলাতেই ঢোকে না, আর তুই ভর সন্ধেবেলায় ওখানে যাবি? আমি প্রথমে জোরে হেসে উঠলাম, তারপর গ্রামের মানুষদের অশিক্ষা ও কুসংস্কার সম্পর্কে বিস্তর হাসি ঠাট্টা করতে লাগলাম। শিবু তাতে মনে মনে ক্ষুণ্ণ হলেও মুখে তা প্রকাশ করল না, বরং জোর করে আমাকে নানা কথা বলে বোঝানোর চেষ্টা করল। সে বলল, এক সময় নাকি ওই বাড়ি বিরাট গম গম করত। তখনকার জমিদার উপেন্দ্রচন্দ্র রায় চৌধুরী ছিলেন প্রচণ্ড ডাক সাইটে।
স্থানীয় প্রজাদের উপর তিনি প্রবল অত্যাচার করতেন। কথিত আছে ওই রকমই এক গ্রীষ্মকালের দিনে কোথা থেকে এক তান্ত্রিক এসে উপস্থিত হয় রাজবাড়িতে। কিন্তু জমিদার মশাই সেই সময় তার ইয়ার দোস্তের সঙ্গে ফুর্তি করতে ব্যস্ত ছিলেন। বাড়িতে তখন গানের মেহফিল বসেছিল। তাই এই অবস্থায় তিনি অত্যন্ত বিরক্ত হয়ে তান্ত্রিককে কোনো রকম সম্মান না করে ভণ্ড বলে অপমান করে লেঠেলদের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে জমিদার বাড়ি থেকে বের করে দেন। ক্ষুব্ধ তান্ত্রিক প্রচণ্ড রেগে গিয়ে জমিদার মশাইকে অভিশাপ দেন এবং তার কিছুদিন পর জমিদার বাড়িতে ভয়ানক আগুন লেগে যায়। আগুনে পুড়ে জমিদার বাড়ির অধিকাংশ লোকই মারা যান। তারপর থেকে আর এইদিকে গ্রামের লোকেরা আসতে নাকি সাহস পায় না। শিবু এসব ভয়ানক কাহিনী শোনালেও আমি শিবুর কথায় কান্না দিয়ে সেসব কথা হেসে উড়িয়ে দিয়ে এক প্রকার গায়ের জোরে বাগানে ঢুকলাম। ততক্ষণে গোধূলি বেলা শেষ হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। বাগানটা বিভিন্ন রকম আগাছা ও ঝোপঝাড়ে পরিপূর্ণ। তাই বাগানে ঢুকতেই ভূতের চেয়ে সাপের ভয়টাই বেশি করে মনে চেপে বসল। একবার ভাবলাম ফিরে যাই, আম কুড়োনোর দরকার নেই, কিন্তু আত্মসম্মান রক্ষার্থে ও গ্রামের ছেলেদের কাছে ভীতু প্রমাণিত হবার আশঙ্কায় ফিরে যেতে পারলাম না। হাজার হোক আমিও জমিদার বাড়ির ছেলে, তাই প্রথমে ভাবলাম পাঁচিলের কিছু দূরেই থাকা হিমসাগর আম গাছটার তলা থেকে 4-5টা আম কুড়িয়ে চলে যাব। বলবো বেশি আম ছিল না, কিন্তু গাছের কাছে গিয়ে দেখলাম অন্তত শখানেক আম মাটিতে পড়ে আছে। যেমন সুন্দর গন্ধ আর তেমনই বড় বড়। হাতের থলিটায় এক এক করে দেখে দেখে ভালো ভালো আম পড়তে থাকলাম। আম কুড়োনোর আনন্দে স্থান কাল পাত্র সব ভুলে গেছি। তখনই পেছন থেকে হঠাৎ কে বা কারা যেন দর দর করে চিৎকার করে উঠলে। আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বাইরে বেরোনোর বদলে জমিদার বাড়ির দিকে ছুটে গেলাম। জমিদার বাড়ির সদর দরজা পেরোনোর পর মনে হলো ঘরের ভেতর থেকে যেন মিহি সঙ্গীতের সুর ভেসে আসছে। একবার মনে হলো যে ফিরে যাই, কিন্তু তারপর আবার আমার সব ভয় যেন কৌতূহলের কাছে হার মেনে গেল। আমি এক পা করে ক্রমে জমিদার বাড়ির ভেতরে এগোতে থাকলাম। ভেতরে ঢুকে মনে হলো নিচের প্রতিটা ঘরেই যেন লোকজন আছে। সবাই যেন নিজের নিজের মতো কাজ করছে। কিছু দূর এগোনোর পর একটা বড় ভাঙা সিঁড়ি দেখতে পেলাম। আমি সিঁড়ি দিয়ে ক্রমে উপরে উঠে আসতে লাগলাম। মনে হলো উপরের বারান্দায় কে বা কারা হাঁটা চলা করে বেড়াচ্ছে। যখন সিঁড়ির মাঝামাঝি পৌঁছেছি মনে হলো নূপুর পরা কোনো মহিলা যেন আমার পাশ দিয়ে হেঁটে নিচের দিকে নেমে গেল। এক মুহূর্তের জন্য আমার গাটা শিউরে উঠল। আমি কোনো মতে দেওয়াল হাতড়ে হাতড়ে উপরে উঠতে লাগলাম। বারান্দায় উঠে মনে হলো একটা কোনায় বড় ঘর থেকে ওই গান বাজনার আওয়াজটা ভেসে আসছে, যেন কোনো বড় ওস্তাদ তার ক্লাসিক্যাল সঙ্গীত পরিবেশনের আসর বসিয়েছেন। খুব সুন্দর গোলাপ জলের গন্ধ ভেসে আসতে লাগলো। আমি পা টিপে টিপে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম, কিন্তু ঘরের ভেতর উঁকি দিয়ে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার গোটা শরীর যেন আতঙ্কে কেঁপে উঠল। ঘরের মধ্যে 4-5 জনের হাতে পানীয় পাত্র আছে, আর একজন বসে হারমোনিয়াম বাজাচ্ছে, আর একজন হারমোনিয়ামের সুরে যেন নৃত্য পরিবেশনা করছে। কিন্তু এরা কেউ মানুষ নয়, এরা সবাই কঙ্কাল। তাদের চোখগুলো যেন জ্বলন্ত কয়লার মতো লাল, মুখে কি বিভৎস হাসি। আমার মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে যেতেই সবাই ঘুরে আমার দিকে তাকালো। আমি তখন আর এক মুহূর্ত দেরি না করে পড়ি কি মরি করে সেনের দিকে ছুটলাম। শনি দিয়ে কোনো মতে নিচে নামতে নামতে একটা বিশ্রী বোদকা গন্ধ নাকে এলো। তারপর সামনের দিকে তাকিয়ে একটা দৃশ্য দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। সিঁড়ির মাঝামাঝি জায়গায় সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে একটা কঙ্কাল। তার চোখ থেকেও যেন আগুন ঠিকরে পড়ছে।
কোনো রকমে কঙ্কালটার পায়ের নিচে দিয়ে নেমে সিঁড়ির চৌকাঠে এসে উপস্থিত হলাম। চৌকাঠের কাছে যখন পৌঁছলাম তখন পেছন থেকে এক ভয়ানক চিৎকার আর একটা হাসির শব্দ শুনতে পেলাম। সে চিৎকার শুনে তাড়াতাড়ি ছুটে পালাতে গিয়ে চৌকাঠে পা লেগে আমি হোঁচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হলো? বিস্মিত মুখে সুপ্রতিম প্রশ্ন করল। একটু জল খেয়ে অমরবাবু বললেন, আমার জ্ঞান ফিরে দেখি বিছানায় শুয়ে আছে, পাশে ডাক্তার সহ বাড়ির লোকজন। পরে শুনেছিলাম আমার চিৎকারে ছেলেমেয়েরা আশপাশ থেকে লোক ডেকে এনে প্রথমে বাগানে আমাকে খোঁজাখুঁজি করে, কিন্তু তারপর তারা আমার হাত থেকে পড়ে যাওয়া আমের থলি বাড়ির প্রবেশদ্বারের কাছে দেখতে পেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেই সামনে থেকে আমার অচেতন দেহ উদ্ধার করে চ্যাংদোলা করে মামা বাড়িতে নিয়ে আসে। সেদিন রাতে আমার প্রবল জ্বর এসেছিল, 2 দিন লাগে সুস্থ হতে। এছাড়া থুতনিতেও আঘাত লেগেছিল। বলাই বাহুল্য, এরপর আর জীবনে কখনো ওই গ্রামে যায়নি। প্রাণে বেঁচে ফিরেছিলাম সেদিন, এটাই যথেষ্ট। বাপরে বাপ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। ভাই সুপ্রতিম, এবার তুমি একটা ঘটনা বলো। সুপ্রতিম বাবু মৃদু হাসলে, তারপর বললেন, বলতে পারি, কিন্তু আমার এখন পল্লবের কথা খুব মনে পড়ছে। ও তো সাহিত্যিক মানুষ, তার উপর বিরাট গল্পের স্টক। ও থাকলে ও একাই হয়তো 100টা গল্প শুনিয়ে দিত।